তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেডফোনটা তো পরে নিন, না হলে আড্ডার এই মজা পাবেন কিভাবে। পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। হ্যাপি লিসনিং। সকাল থেকে এই নিয়ে 2 রাউন্ড হলো। না চা পর্ব নয়, ওদের ঝগড়া পর্ব। নিত্য নৈমিত্তিক ব্যাপার। সকালে উঠে অনি ওর অফিসের ফাইলের একটা জরুরি কাগজ খুঁজে পাচ্ছে না। খানিকক্ষণ খোঁজাখুঁজির পরই ওর মেজাজ চড়তে লাগলো। রিনির হাতে তখনও চায়ের কাপ। অনি চেঁচিয়ে উঠল, বলল, আরে চাটা হাতের সামনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? কোথায় রাখলে কাগজখানা সেটা বলো না। যেন আকাশ থেকে পড়ল রিনি। আরে আমি কেন রাখতে যাব? তোমার দরকারি কাগজ দেখো তুমিই কোথায় রেখেছো। কাল রাতে একবার চোখ বুলিয়েছিলাম আর সকালেই উধাও। বারে আমি কি জানি, টেবিলেই দেখো না। এটা কি? এটা টেবিল না ডাস্টবিন? কি অবস্থা টেবিলটার! একটু গুছিয়ে তো রাখতে পারো নাকি? রিনি দুটো ঢোক গিলল। টেবিলটার অবস্থা সত্যিই শোচনীয়। কিছুতেই গুছিয়ে রাখতে পারে না। 2 মিনিটেই জেগে সেই। তবু মৃদু প্রতিবাদের গলায় বলল, দুজনেরই তো জিনিস থাকে টেবিলে, তুমিও তো টেবিলটা একটু গুছিয়ে রাখতে পারো। তা নয় শুধু ঘেটে রাখবে। অনির এমনিতেই মেজাজ চটকে আছে, তার উপর আবার রিনির এরকম কথা। খুব চটে গেল। এক ধাক্কায় টেবিলের সব কাগজপত্র, বই, এমনকি পেপার ওয়েটটাও মাটিতে ফেলে দিল। উফ, কোথায় জিনিসটা একটু খুঁজবে, তা নয় ফালতু বকবক করছে। ব্যাস দিল। বেশ থাকলো অমন করে। গজগজ করতে থাকলো রিনি। শেষ পর্যন্ত জিনিসটা উদ্ধার করলো রিনি। মুখে গজগজ করলেও দুজনেই হাত লাগিয়ে কাগজটা খুঁজছিল। হঠাৎ অনির বালিশের তলা থেকে টেনে বার করলো রিনি। এই যে কি 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 এটা? কি এটা কি? ওহ থ্যাঙ্ক গড। গড? হ্যাঁ, আমি রেখেছিলাম না তুমি? কাল রাতে পড়তে পড়তে বালিশের তলায় কে রেখেছিল? রিনি তখন তুবড়ি। অনি কাগজখানা ছো মেরে নিয়ে বলল, একেবারে ভুলে গেছিলাম, সরি। শিগগিরই 1 কাপ চা প্লিজ। অনির ঠোঁটের ফাঁকে হাসি দেখে রিনিও হেসে ফেলল। দুজনেই দুজনকে চেনে। যেমন ভুলো মন তেমনই অগোছালো। কিছু হারিয়ে গেলে দুজনেই দুজনার স্বভাব জানে। বিয়ের পরে পরে পুজোর বাজার করতে বেরিয়েছিল একদিন অনি আর রিনি। হঠাৎ মাথায় চাপলো দীঘা গেলে কেমন হয়। হানিমুন টুন তো হয়নি ওদের। ব্যাস হয়ে গেল পুজোর বাজার করা। সেই এক বস্ত্রে পুজো বাজারের টাকা পুঁজি করে সোজা দীঘা। অনি শুধু জিজ্ঞাসা করেছিল, ফ্ল্যাটে চাবি দিয়ে এসছো তো? হ্যাঁ দিয়েছি তো, এই দেখো চাবি তো সঙ্গেই আছে। ব্যাস তাহলে ঠিক আছে। ঠিক আছে, কিন্তু কাউকে তো কিছু জানানোই হলো না। পাগল নাকি? আরে শোনো, তাসা পাটি বাজিয়ে কেউ আবার হানিমুন যায় নাকি? মানে আরে কিলকিল করে হেসে রিনি অনিকে সমর্থন জানিয়েছিল। 2-4টে নেহাত দরকারি জিনিস কিনে নিয়েছিল পথ থেকে। এই হলো অনিকেত এবং রঞ্জনা, ওরফে অনি ও রিনি। ওদের ঠিক সামনের ফ্ল্যাটে থাকেন মালা বৌদি। স্বভাবটা একেবারে উল্টো হলেও মালা বৌদি অনি ও রিনিকে খুব পছন্দ করেন। ছবির মতো গোছানো সংসার মালা বৌদির। একমাত্র ছেলে দেরাদুনে থাকে হোস্টেলে। স্বামী স্ত্রী দুজনেই খুব টিপটপ শৌখিন। যেদিন প্রথম রিনিরা মালা বৌদির ফ্ল্যাটে চায়ের নিমন্ত্রণ রাখতে গিয়েছিল, সেদিন ফিরে এসে দুজনে একই সঙ্গে একটা কথাই বলেছিল, এই শোনো না, বলছি কি অপূর্ব গোছানো ওদের ফ্ল্যাটটা, তাই না? এই শোনো না, বলছি আমরা পারি না ওরকম করতে। রিনি ব্যথা হতো গলায় বলল, চেষ্টা করলেই পারি। অনির দ্বিধাহীন উত্তর। ওদের ফ্ল্যাট আর আমাদের ফ্ল্যাট তো একই রকমের, এমনকি একই জায়গা, এমনকি ব্যালকনির মাপটাও তো সমান।
ঘরে ঢুকলে পুরো চোখ জুড়িয়ে যায়, যেখানে যেটা দরকার সেখানে ঠিক সেইটা। ফার্নিচারগুলো দেখলে ঝকঝক করছে পুরো, যেন ঠিক কালই কিনে আনা। প্রশংসায় উছলে পড়তে পড়তে বলল রিনি। অনির গলাতেও সহজ মুগ্ধতা। ও বলল, যাই বলো, এমন সাজানো গোছানো সুন্দর একটা ঘর থাকলে মনও ভরে যায়। ওয়েস্ট পেপার বক্সটা দেখলে, একটা মিকি মাউস। শোকেসগুলো এমন সুন্দর করে সাজানো, পুতুলগুলো তাকিয়ে আছে পুরো, কি মিষ্টি দেখতে। কথা বলতে বলতেই অনিকে হিটার জ্বালিয়ে চায়ের জল চাপাতে দেখে রিনিও উঠে এলো। চা, চিনি আর চায়ের কাপ গোছগাছ করতে করতে বলল, এত ভালো লাগলো। তাই না বলো? এত সুন্দর করে সবকিছু গোছানো রিনি যেন ভুলতেই পারছে না। অনি সোফায় বসে একটা দেশ পত্রিকা টেনে নিল র্যাক থেকে। ওর হ্যাঁচকা টানে আরও কয়েকখানা বই ঝুপঝাপ করে পড়ে গেল মাটিতে। সেদিকে ভুক্রেপ না করে বলল, হ্যাঁ, না পারার কি আছে, চেষ্টা করলে আমরাও পারি। গরম জলে চা পাতা ছেড়ে দিয়ে হিটার বন্ধ করে দিল রিনি। মিক্সার থেকে কনডেন্স মিল্কটা নিয়ে এলো। অনির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তা ঠিক, তবে আমি একা করলে তো হবে না, তোমাকেও আমার সঙ্গে সাহায্য করতে হবে। মালা বৌদি কি বললেন দেখলে না? হিমানদাও নাকি ওনার থেকে এক কাটি বেশি গোছালো। তা হতেই পারে রেনি, আমি অবিশ্বাস করছি না। অন্যমনস্কভাবেই বাসের টিকিটটা ওদের মেঝেতে ফেলেছিলাম, পকেটে ছিল আর কি। তখনই দেখি ধীমানদা সেটাকে সযত্নে তুলে বাস কেটে ফেললেন। তখন আর কি বলবো, আমি তো লজ্জায় মরি, কি অবস্থা। রিনি চা ছাঁকতে ছাঁকতে দুবার চা ছলকে পড়ল টেবিলে। দুধ মিশিয়ে অনির দিকে একটা কাপ এগিয়ে দিয়ে নিজে এক কাপ নিল। জিজ্ঞেস করলো, বিস্কুট নেবে? হ্যাঁ দাও। অন্যমনস্ক সুরে বলল অনি। রিনি ভিতর থেকে ঘুরে এসে বলল, বিস্কুট নেই, ফুরিয়ে গেছে, এ নাও চানাচুর খাও। তারপর চানাচুর খেতে খেতে দুজনে মিলে মালা বৌদি ও তার গোছানো সংসারের তারিফ করলো কিছুক্ষণ বসে বসে। অনি হঠাৎ উঠে পড়ল, কিছু মনে পড়ে গেল যেন। বলল, রিনি, তুমি একটু দাঁড়াও, হ্যাঁ আমি চট করে ঘুরে আসছি। তারপর রিনি একা একা ওর অগোছালো সংসারের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে ভাবতে বসলো, ঠিক কিভাবে এটাকে গুছিয়ে সুন্দর করে তোলা যায়, মালা বৌদির মতো। ঠিক করলো কাল থেকেই শুরু করবে। সকাল 8টা থেকে কোমর বেঁধে লেগেছে রিনি ঘর পরিষ্কার করতে। প্রথম ঘরটার ঝুল ঝাড়তে হবে, তারপর পুরনো খবরের কাগজের ডাই, তারপর ভাঙা পরিত্যক্ত বাজে জিনিস, তারপর হঠাৎ অনেক বিছানা থেকে ডাকলো, রিনি এদিকে একবার শোনো না। উফ, কেন? আমি ব্যস্ত আছি। আরে শোনোই না, এদিকে কাজের কথা, যেদিকে এসো না একটু। হ্যাঁ বলো। শোনা শোনা, দেখো তো এই কবিতাটা কেমন হয়েছে। হ্যাঁ, কাল লিখলে? সোৎসাহে রিনি হাঁটু মুড়ে বসে পড়ল বিছানায়। তারপরই চেঁচিয়ে উঠল, হ্যাঁ এই এখন না অনি, পরে শুনবো, আমি ঘরের কাজে হাত দিয়েছি। আরে রাখো তো তোমার কাজ, 1 ঘন্টায় তোমার ঘর পালিয়ে যাবে না। আর তুমি যা শুরু করেছো, উফ বাবা রে বাবা, আমি খুব ভালো করে জানি রিনি তুমি এটা একা না শেষ করতে পারবে না, আমিও হাত লাগাবো। তুমি আমাকে যতটা খারাপ মনে করো ততটা আমি নই, এইটুকুনি হেল্প আমি করতেই পারি। সঙ্গে সঙ্গে রিনি পা ছড়িয়ে বসে পড়ল। আচ্ছা তাহলে পড়ো। খানিকক্ষণ কবিতা নিয়ে দুজনে মাতামাতি করে অনি বলল, কিন্তু কি বলতো, এই শেষটা এসে না একটা জুৎসই লাইন পাচ্ছি না। লাইনটা 1.5 খানা হবে, প্রথম লাইনের শেষে আর 1.5 খানা লাইন মিল দেব, বুঝলে? কিন্তু কথা শেষ করে অনি উঠে বসল। দূর, এদিকে টাইমও হয়ে আসছে, উঠি, অফিস যেতে হবে আবার। হ্যাঁ, আমার ঘর গোছানোয় হাত লাগাবে না? এখন রিনি, এখন আর সময় কই? তা বললে হবে না, অন্তত ঘরের ঝুলটা ঝেড়ে দাও প্লিজ।
ঝুল ঝাড়া নিয়ে খুব তাড়াতাড়ি ঘরের ঝুল তাড়াচ্ছিল অনি, আনাড়ির মতো। রিনি থেপড়ে বসে পুরনো কাগজ বাছাই করছিল। অনি বলল, রিনি, এসবগুলো রবিবার করতে হয়। নাকে মুখে ঝুল ঢুকে যাচ্ছে। কালই কথা হলো না, আজ থেকে শুরু করতে হবে। হ্যাঁ তা তো হলো, কিন্তু এত ঝুল অফিস যাওয়ার আগে। একটু অন্য মনস্ক হয়েছিল অনি। এমন সময় হঠাৎ ঝুল ঝাড়াটা বেমক্কা আলোর শেডের ওপর পড়তেই শেডটা ভেঙে চুরমার হয়ে গেল। প্রথমটাই খুব লজ্জা পেয়ে গেল অনি, তারপরই চেঁচিয়ে উঠল, এই যা, আরে কি করলে? বিশ্বাস করো, ইচ্ছা করে আমার লাইট। কিন্তু রিনি, পেয়ে গেছি শেষ লাইনটা। আরে কি বলবো, শেডটা যদি না ভাঙতো এই লাইনটা মনেই আসতো না আমার। তুমি সরাসরি লিখতে দাও, আমাকে লিখতে দাও। অনি ছুটে চলে গেল টেবিলের কাছে। খুব রেগে উঠতে যাচ্ছিল রিনি, কবিতার উপর খাপ্পা হয়ে না লাইটের শেডটা ভেঙে গেল বলে। কিন্তু পরক্ষণেই থমকে গেল, জোরে জোরে নিঃশ্বাস টানলো কয়েকবার, তারপর চেঁচিয়ে উঠল, বলল, এই রে, ভাত পুড়ে উঠেছে বোধহয়, আমি যাই বাবা, বলেই ছুটে গেল রান্নাঘরে। দুদিন চলে গেল, ঘরের অবস্থা কিছুই বদলাতে পারেনি রিনি। কেউই সময় দিতে পারছে না। ইদানিং রিনির গানের স্কুলে খুব চাপ পড়েছে। রোজই ভাবে কাল থেকে শুরু করবে। আগে যাওয়া ছিল, মালা বৌদির ফ্ল্যাটটা দেখে আসার পর থেকে একটা দারুণ হীনমন্যতায় ভুগছিল। স্বপ্ন দেখে ঠিক অমন চকচকে মেঝে, ঝকঝকে ফার্নিচার, নিখুঁত সাজানো ম্যাগাজিনের র্যাক, বিছানা টিছানা সব। এর মধ্যে অনি একটা কাণ্ড করে বসল। রিনির সঙ্গে কথাবার্তা না বলেই মালা বৌদিকে চায়ের নিমন্ত্রণ করে এলো। রিনি কোকিয়ে উঠল, বলল, সে কি, ঘরের কি দশা! দুদিন পরে বলতে পারতে, একেবারে কালই। আরে শোনো শোনো শোনো, শান্ত হও শান্ত হও। আমরা দুজনে মিলে পারবো না? এটা হতে পারে? আমাদের কারোর উপর তো একা চাপ পড়ছে না, বলো। তা পারল বটে। দুজনে মিলে রবিবার সারা সকাল বহু চেষ্টা করে আধা আধি গুছিয়ে উঠল। অনি ক্লান্ত হয়ে বলল, উফ, বাপ রে বাপ, রিনি, থাক, আর পারছি না। রিনি নিরুপায় গলায় বলল, আর হবে না। এখন যে তোমার পুরনো ফাইলের গাদা, আমার গানের খাতা টাতা সব পড়ে রইল, মেঝেটাও পরিষ্কার করতে হবে। অন্তত একটা ওয়েস্ট পেপার বাস্কেট তো দরকার। সে তো বুঝতেই পারছি, কিন্তু একটা কাজ করো। এখন আপাতত সব ঠেলে ঠুলে খাটের নিচে ওই দিকের আলমারিটার পেছনে কিছুটা জায়গা আছে, ওই আলমারিটার পেছনে ঢুকিয়ে দাও। দরকার হলে কিছু এই চাদর টাদর আছে না, চাদর টাদর দিয়ে খুব সুন্দর করে চাপা দিয়ে দেবো, কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, ওইভাবে গোজামিল যদি দেখা যায়, কি ভাববে? খুঁতখুত করতে করতে শেষ পর্যন্ত রিনি ওভাবেই কোনো মতে ঘরখানার একটা মোটামুটি স্ত্রী ফিরিয়ে আনলো। তারপর অনিকে বলল, একটু ফুল হলে বেশ মানাতো। মালা বৌদির ঘরে কেমন সুন্দর ফুল সাজানো থাকে সবসময়। এই আনো না। অনি ফুলও আনলো, রজনীগন্ধার স্টিক। মালা বৌদি আর ধীমানদা বেশ খানিকক্ষণ থাকলেন ওদের ঘরে। চাটা খাওয়া হয়ে গেল। একবার মালা বৌদি মেয়েলি আগ্রহে বললেন, তোমার রান্নাঘরটা কোথায়? রান্নাঘর? রিনি ভয়ে কাঁটা হয়ে গেল। ইস, রান্নাঘরের যা অবস্থা! মুহূর্তে তাড়াতাড়ি ওর মুখে যা এলো ও সেটাই বলে ফেলল। রান্নাঘর? মালা বৌদি, রান্নাঘরের বাল্বটা না ফিউজ হয়ে গেছে। ফিউজ হয়ে গেছে? থাক তাহলে। রিনির মুখে অম্লান হাসি। যাক বাবা, ম্যানেজ হয়েছে, বাঁচা গেছে। ওরা চলে যাওয়ার পর অনি আর রিনির কি হাসি! অনি হাসতে হাসতে বলল, বিপদে বেশ বুদ্ধি খেলে কিন্তু তোমার। বাল্ব নাকি ফিউজ হয়ে গেছে, আমি কিন্তু একটু হলে বিষম খাচ্ছিলাম। রিনি হাসছিল। যাই বলো, ওদের কল্যাণে তবু ঘরটাকে একটু শ্রীযুক্ত দেখাচ্ছে। তুমি পারো বটে।
কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ার মতো পরদিনই আবার যে কে সেই হয়ে গেল। আর পুরোপুরি পুরনো চেহারা ফিরে পেতে 3 দিনও লাগবে না। অনি আর রিনি দুজনেই কাল গুছিয়ে ফেলবো। এই করতে করতেই যেখানে সেখানে ম্যাগাজিন, অকেজো কাগজ, পুরনো দেশলাই, সিগারেটের খালি প্যাকেট ও অ্যাস্ট্রেটের ছাইয়ের পাহাড় জমতে থাকলো। একদিন সন্ধেবেলা মুখটা দুঃখ দুঃখ করে রিনি বলল, জানো অনি, মালা বৌদির খুব জ্বর। ডাক্তার ধরতে পারছে না ঠিক কি হয়েছে। অনি খারাপ লাগা গলায় বলল, এই বাবা, তাই নাকি? মালা বৌদির জন্য একজন আয়া এসেছে, সেই দেখাশোনা করছে। ধীবানদা প্রায় কাছে পিঠেই যান না। আর বড়লোক মানুষ, আয়া ফায়া রাখা তো ওদেরই কায়দার ব্যাপার। না গো, আমার যেন কেমন একটা লাগছে। মালা বৌদি আমাকে হেসে হেসে কি বললেন জানো? তোমার ধীমানদা অসুখ টসুখের ধারে কাছে থাকতে চান না একেবারে। রুগী ব্যাপারটা একেবারেই পছন্দ নয়। তবে যত্নের কোনো ত্রুটি নেই। ডাক্তার, ওষুধপত্র সে ব্যাপারে একেবারে উপর হস্ত। জানো অনি, মালা বৌদির মুখে হাসি থাকলেও চোখ দুটো যেন চিকচিক করছিল। ধীমানদা মালা বৌদির ঘরেও নেই, পাশের ঘরে শোবার ব্যবস্থা করেছে, ছোঁয়াচের ভয়। নিজের বউয়ের অসুখ, তাও আবার নাকি ছোঁয়াছুঁয়ির ভয়। যা, আরে সত্যি বলছি, বিশ্বাস করো। রিনি জোর দিয়ে বলল, তারপর সুর নামিয়ে মৃদু গলায় বলল, অনি, আমার যদি টাইফয়েড হয়, কিংবা চিকেন পক্স, কিংবা তার চেয়েও বেশি কিছু, তুমি আমার কাছে থাকবে? ছিড়িনি, ওরকম বলতে নেই। আমাকে আমাকে যেন কখনো এরকম পরীক্ষার মধ্যে বসতে না হয়। তুমি সবসময় সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি পরীক্ষা দিতেই হয়, তাহলে আমার পরীক্ষা নেই, আমার অসুখ হোক, কিন্তু তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এটাই তো আমি চাই। বলো, এরকম কথা আর কখনো কোনো দিন বলো না। রিনির চোখে জল এসে গেল। অনি ওর বুকে রিনির মাথাটা টেনে নিল। রিনির হঠাৎ মনে পড়ল, ইস, স্টোভের উপর ডাল চাপানো আছে, বেশি জল নেই ডালে, হয়তো পুড়ে উঠতে পারে। তবুও অনি বুকে গাল চেপে রইল, পুরুক, একটু পোড়া ডাল খেলে কি হয়। কিছুদিন হলো অনি ওর কবিতার বই প্রকাশের ব্যাপার নিয়ে উঠে পড়ে লেগেছে। রিনিও গানের স্কুলের ফাংশন, দুজনের এতটুকুও ফুরসত নেই। যখনই একটু অবসর মেলে তখন দুজনেই দুজনের কাছে নিজেদের জগৎ খুলে বসে। অনি বলে, রিনি, এবার না আমার কবিতার বইটা বেরিয়ে যাবে, বুঝলে? সম্পাদককে রাজি করিয়ে ফেলেছি। ভাবছি বইটা তোমাকেই উৎসর্গ করব, কি বলো? রিনিও খুশির গলায় বলল, আমি তোমাকে বলেছিলাম না তোমার কবিতার বই নিশ্চয়ই বেরোবে। কি এখন খুশি তো? তবে শোনো, কবিতাগুলো সব দেবার আগে একবার খুঁটিয়ে পড়ে নিও, পরে যেন আবার মন খুঁতখুত না করে। হাতের কাছে অ্যাস্ট্রে না থাকায় মাটিতেই সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে অনি বলল, সত্যি কথা মনে করিয়েছো তুমি। দু একটা কবিতা আমি কিছু কিছু বদলাবো ভাবছি, বুঝলে? একদিন উচ্ছ্বসিত হয়ে রিনি বলল, জানো অনি, এবার স্কুলের ফাংশন দারুণ হবে। আমার ওপর ওদের খুব ভরসা এখন, সবাই আমাকে খাতির করছে। তবে আমার আরেকটু প্র্যাকটিস দরকার, বুঝলে? পরক্ষণেই উচ্ছ্বাস কমিয়ে লাজুক স্বরে বলল, ফিরতে দেরি হয়ে গেল বলে কিছু আর তেমন রাঁধতে পারিনি আজ, শুধু আলু ভাতে ভাত আর ডিম সিদ্ধ। ঘি আছে অবশ্য। বলছি যে হবে? হবে না মানে? চমৎকার হবে। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, এখন বরং প্র্যাকটিসে বেশি মন দাও। আর রান্নাঘরে স্রেফ খিচুড়ির ব্যবস্থা। সেদিন একটা দরকারে মালা বৌদির ঘরে গেছিল রিনি। ফিরে এসে বলল, অনি, মালা বৌদির ঘরে গেলেই মন ভালো হয়ে যায়।
ঘরে কি মিষ্টি গন্ধ, ফুলের গন্ধ নাকি কোনো রুম ফ্রেশনার ব্যবহার করেন মালা বৌদি তা জানি না। ওদের ঘরটা দেখলে মনে হয় না যে ধুলোবালি কিছু দুনিয়ায় আছে। মেঝেতে হাঁটতে গেলে পা পিছলে যায়, তবে বড্ড বেশি চুপচাপ, ফাঁকা ফাঁকা। ধীমানদা নাকি অফিসের কাজে বাইরে গেছেন, আর বৌদি একা একা বসে উল বুনছেন। ও, তুমি বুঝি বৌদিকে একা পেয়ে খুব হই হই করে এলে? না না, একেবারেই না। ঘরে খুব নিচু সুরে একটা মিউজিক বাজছে, ওখানে গিয়ে বেশি জোরে কথাই বলা যায় না। সারা ফ্ল্যাটটায় যেন একটা স্বপ্ন স্বপ্ন ভাব। ও বাবা! অনি হেসে ফেলল, বলল, এবার থেকে কবিতা লেখার সময় মালা বৌদির ফ্ল্যাটে গিয়ে আশ্রয় নেবো ভাবছি। কুচকানো মুচকানো বিছানার চাদরটা হাত দিয়ে টেনে কোনো মতে সমান করে তার উপর ঝপাং করে শুয়ে পড়ে পা দোলাতে দোলাতে রিনি বলল, দাঁড়াও না, আমার ঘরটাও এমন করে গুছিয়ে ফেলবো। কবে? সকৌতুকে চোখ টিপল অনি। বিচিত্র মুখভঙ্গি করে জবাব দিল রিনি, আহা, নিজে যেন কত গোছালো। রিনির স্কুলের ফাংশন শেষ হয়ে গেছে। খুব ভালো ফাংশন হয়েছে। রিনি দারুণ খুশি। শত কাজের মধ্যেও অনিকে টেনে নিয়ে গেছে রিনি ফাংশনের দিন। অনিও রিনিকে বাহবা দিয়েছে। সবার প্রশংসায় রিনি আহ্লাদে আটখানা, সব সময় গুনগুন করছে। অনির কবিতার বই এখনো বার হয়নি, কথাবার্তা সব হয়ে গেছে, লেখাগুলো প্রেসেও চলে গেছে, শিগগিরই বার হবে। সকালের দিকে অনি খুব ব্যস্ত হয়ে কি খোঁজাখুঁজি করছিল। হঠাৎ অধৈর্য হয়ে চেঁচিয়ে উঠল, বলল, রিনি, আমি কি পাগল হয়ে যাব? আমার নতুন লেখা 3টে কবিতা কোথায়? আমি তো জানি না, খুব নিরীহ সুরে জবাব দিল রিনি। না জেনে আমাকে উদ্ধার করে দিয়েছো। কি জানো? হ্যাঁ, কি জানো? কি দেখো তুমি? সংসারের কোন দিকটা তোমার চোখে পড়ে বলো তো? অনির আক্রমণটা এক পেশে, একটুও যথাযথ নয়। রিনি সত্যিই কবিতা 3টে চোখেই দেখেনি, খোঁজ জানবে তো দূরের কথা, কিন্তু নিজের ভুলের দায়িত্বটা অন্যের কাঁধে চাপিয়ে দেওয়ার মধ্যে একটা পরিতৃপ্তি আছে। অনির ক্ষেত্রেও ব্যাপারটা তাই হলো। নিজে কোথায় রেখেছে মনে করতে পারল না বলেই রিনির ওপর রাগটা গিয়ে পড়ল। রিনি প্রথমটায় থতমত খেয়ে গেলেও অনির উল্টো পাল্টা কথায় খুব রেগে গেল। 2-4 কথায় তুমুল ঝগড়া বেঁধে গেল। কারোরই খেয়াল নেই কে কি বলছে। তোমার লজ্জা হওয়া উচিত, সত্যি বলছি, তোমার লজ্জা করে না? অনি চিবিয়ে চিবিয়ে বলল, এটা এটা একটা ঘর, এটা একটা ঘর না ঘোড়ার রাস্তা বল। ইস, ছি 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 ছি, কি অবস্থা! এখানে মানুষে থাকে। এখানে থেকে যে আমার অসুখ হয় না, না সেটা ভগবানের দয়া। এখানে মানুষ থাকতে পারে না। বেশি ছিছি করো না, অতই যদি হয় তাহলে একটা লোক রেখে পরিষ্কার করালেই পারো। সামনের ঘরের মালা বৌদি কি দেখো না গিয়ে? ঘর তো না, যেন ফ্রেমে বাঁধানো একটা ছবি। আরে বাবা, দেখেও তো কিছু শিখতে পারো নাকি? সে তো নিজে থেকেই সব কিছু করেছে। আর 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 তুমি বললে লোক রাখতে। লোক রাখবো কেন? লোক রাখবো কেন? তুমি যদি না থাকতে তাহলেও না একটা কথা ছিল। তুমি থাকতে আবার আমি লোক রাখতে যাবো কেন? বেশ তো, 2 দিন আমি অন্য কোথাও যাই, ঘর গুছিয়ে নাও। আহা হা হা, ঘরের বউ তার কথার কি ছিরি? তা যাও না, আমি কি আটকে রেখেছি? যাও, তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও। সেবারে বাপের বাড়ি গেলে 7 দিন থাকবে বলে, তো 2 দিন থেকেই চলে এলে কেন? চাবি হারিয়ে গেছে এরকম মিথ্যা কথা বলে। রিনি এ ধরনের আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। ঘটনাটা সত্যি। আসলে ও অনিকে ছেড়ে থাকতে পারেনি, তাই আলমারির চাবি হারিয়ে গেছে এরকম একটা অজুহাত দেখিয়ে চলে এসেছিল। আর অনি নিজে এখন এরকম বলছে, তখন রিনি ফিরে আসার সঙ্গে সঙ্গে বলেনি, আরে তুমি এসেছো? ওহ, তুমি বাঁচালে আমাকে। মনে হচ্ছিল তোমাকে 1 যুগ পর দেখছি। 2 রাত ঘুমোয়নি অনি, খায়ও নি ভালো করে। ওর সেই চেহারা দেখে রিনি বলেছিল, আচ্ছা আর যাব না। এখন সেই পুরনো কথা তুলে অনি যে এইভাবে ওকে বলতে পারে ভাবতেও পারেনি রিনি। রাগে অভিমানে পাগল হয়ে গেল। ইচ্ছে হলো 2 হাতে আঁচড়ে খামচে অনিকে রক্তাক্ত করে দেয়। অনি তখন হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে ফেলছে, লণ্ডভণ্ড করে দিচ্ছে ঘরটা।
রিনি প্রবল আক্রোশে চেঁচিয়ে উঠল, বলল, ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমার দোষ। তোমার নিজের লজ্জা করে না? সেবার শিলিগুড়িতে তরুণ কবিদের কবি সম্মেলন ছিল, তোমার পাবলিশার বন্ধু অত সাদাসাদি করলো, গেলে না কেন? হ্যাঁ, গেলে না কেন? বউয়ের আঁচল ধরে বসে থাকতে তখন লজ্জা করলো না? এই ঘটনাটাও সত্যি। সেবার শিলিগুড়ি যাবার খুব ইচ্ছে ছিল অনেক, এমনকি ওখানে গেলে এর আগেই একটা কবিতার বই ছাপা হয়ে যেত। বই মেলায় হাতে হাতে বিক্রির জন্য পাতলা চটি বই, অন্য অনেকেই যেমন করেছিল। কিন্তু রিনিকে 3 দিন একা ছেড়ে যেতে হবে বলে মিথ্যে ভুজুং ভাজুং দিয়ে কাটিয়ে দিয়েছিল সঙ্গীদের। অনি যায়নি। রিনি নিজেও অনেকবার বলেছিল, কিন্তু অনি যায়নি, যেতে পারেনি। রিনিকে রেখে যেতে হবে বলে কলকাতার বাইরে কোনো প্রোগ্রামে যেতে চায় না অনি। সেই দুর্বলতায় এমন খোঁচা দিতে পারে রিনি, অনি স্বপ্নেও ভাবেনি। রাগ মানুষকে নির্দয় নিষ্ঠুর করে তোলে। দুজনেই দুজনকে যা খুশি বলে আক্রমণ করছিল, যার তুনে যা বান আছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছিল। আঘাতের পরিমাণ পরিমাপের মতো মানসিক অবস্থা ছিল না। তছনছ করা ঘরের মধ্যে দাঁড়িয়ে অনি বলল, যে মেয়ে নিজের ঘরকে এমন আস্তাকুর বানিয়ে রাখে, তার উপর আবার ঝগড়া করে, তার মতো নোংরা আর কেউ নেই। শোনো, ধীমানদার ভাগ্য না অনেক ভালো, তাই মালা বৌদির মতো বউ পেয়েছে। শেষ কথাটা ইচ্ছে করে বলল অনি, রিনিকে খোঁচা দেওয়ার জন্য। রিনি যে সেটা বুঝল না তা নয়, তবু খোঁচাটা সহ্য করতে পারল না। বিষাক্ত স্বরে বলল, তুমি একটা নীচ। অনির চোখ জ্বলে উঠল দপ করে। ওর হাতটা উপরে উঠল সপাটে রিনির গালে নেমে আসার জন্য, কিন্তু সেই মুহূর্তে ভীষণভাবে সামলে নিল নিজেকে। রিনির চোখে মুখের নীরব ভাষা এক প্রচণ্ড ধাক্কা দিল ওকে। রিনি বলল, কি হলো? থামলে কেন? মারো, মারো আমাকে। তারপর চোখের উদ্গত অশ্রু গোপন করে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। আর কোনো কথা হয়নি সকালে। অনি না খেয়েই অফিস চলে গেল। রিনিও কোনো খাদ্য স্পর্শ করল না। রান্নাঘরে সবই ঢাকা দেওয়া পড়ে রইল। গানের স্কুলেও গেল না রিনি। নিজেকে রিক্ত নিঃস্ব বলে মনে হচ্ছে ওর। কোনোদিন যে অনির সঙ্গে এরকম একটা বিশ্রী ঝগড়া হতে পারে সেটা কল্পনার বাইরে ছিল। একটা সুটকেসে কিছু শাড়ি ব্লাউজ ভরে নিল রিনি, আর কিছু দরকারি জিনিসপত্র। এরপর তো আর দুজনে একসঙ্গে থাকার কোনো মানেই হয় না। অনির মনের চেহারা তো প্রকাশই হয়ে পড়ল আজ। মনের মধ্যে কতটা ঘৃণা লুকিয়ে রেখেছে। যাক, ভালোই হয়েছে, প্রকাশ হয়ে গেছে সব। সংসার বড় বিচিত্র, কে যে ভাঙে আর কে যে গড়ে। এই মুহূর্তে কোথায় যাবে সেটা ভাবল রিনি। বাপের বাড়ি যাবে বলে ভাবল রিনি, কিন্তু বাপের বাড়ি যাবে না। দাদা বৌদিরা হাসাহাসি করবে। ট্রেনে করে সোজা বড়দির বাড়ি চলে গেলে কেমন হয়? কিংবা দক্ষিণেশ্বরের স্বপ্নার বাড়িও যাওয়া যেতে পারে। কলেজের বন্ধু স্বপ্না খুব গলায় গলায় ভাবছিল। কিংবা একেবারে অজানা কোথাও চলে গেলেও মন্দ হয় না। কোনো আশ্রম টাশ্রম বা কোনো লেডিস হোস্টেলে। অনি সারা জীবনেও আর খুঁজে পাবে না। বেশ হবে, উচিত শাস্তি হবে। তবে যেখানেই যাক রিনি, ও ঘরে আর একদিনও নয়। অনির কথাগুলো কানে বিঁধছে এখনো। আবার হাতও তুলেছিল। কি আছে আর এই সংসারে? মায়া, মমতা, সাবানের ফেনার মতো তার অস্তিত্ব। এসব ভাবতে ভাবতেই বেলা প্রায় শেষ হয়ে গেল। যতবারই সুটকেস হাতে ঘর ছেড়ে বেরোতে গেল রিনি, ততবারই হাউ হাউ করে কান্না এলো। পারছে না রিনি, কিছুতেই পারছে না। এই অগোছালো ঘরটার উপরে এত মায়া পড়ে গেছে, কিছুতেই তাকে ছেড়ে যেতে পারছে না। ঘরের কোণে কোণে কত স্মৃতি, কত মুহূর্ত জীবন্ত হয়ে তার পথ আগলাচ্ছে। এই ঘর বাড়ি ছেড়ে অন্য আর কোথাও গিয়ে যে শান্তি পাবে সে কথা কিছুতেই মনে পড়ছে না। আর সবচেয়ে লজ্জার কথা, সারা জীবনের জন্য অনেকে ছেড়ে চলে যাচ্ছে মনে করতেই ওর দু চোখ ছাপিয়ে জল আসছে। কিন্তু আজকের ঘটনার পর একসঙ্গে তো আর থাকাও যায় না। নিজেকে খুব অসহায় আর দুর্বল লাগছে রিনির।
নির্দিষ্ট সময়ের কিছু আগেই ফিরল অনি, ধীর, সংকুচিত। এসে ঘরের দরজায় তালাই দেখবে ভেবেছিল, রিনিকে আর দেখতে পাবে ভাবেনি। ঘরের লাইট নিভিয়ে শুয়েছিল রিনি। অনি সুইচ টিপে আলো জ্বালল। আছে, রিনি আছে, চলে যায়নি। ওদের এই অগোছালো সংসারটা এক ঝাপটায় ভেঙে যায়নি তাহলে? অনির বুকটা তোলপাড় করে উঠল। সারাদিন ধরে যে অসহ্য একটা ভার বুকে নিয়ে ফিরেছে, সহসা তার থেকে যেন মুক্তি পেল। বাইরের বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ সিগারেট খাচ্ছে অনি। রিনির সঙ্গে অনেক কথা আছে, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। একটা অদ্ভুত ভয় ওর পিঠের কাছে শিরশির করছে। কথা বলতে গেলে যদি সকালের মতো আবার ঝগড়া বেড়ে যায়। রিনি সেই একইভাবে শুয়ে আছে। আগেও তো কত রাগারাগি হয়েছে, কিন্তু এরকম ভাবে কথা বলার শক্তি হারিয়ে দুজনে দুমুখ না, এরকম হয়নি। তবু আজ সকালে সে নিজেকে খুব জোর সামলে নিয়েছে। রিনির গায়ে হাত তুলতে গিয়েও ঈশ্বরকে ধন্যবাদ দিল অনি। রিনি সেই তখন থেকে একইভাবে শুয়ে আছে কেন? কি কৃষ দেখাচ্ছে ওকে? প্রাণ আছে তো রিনির শরীরে? ধক করে হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল অনির, প্রায় ঝাঁপিয়ে পড়ল। রিনি, 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 আই এম সরি রিনি, রিনি, রিনি। হ্যাঁ, ধর্মর করে উঠে বসলো রিনি। রিনি, আমাকে ক্ষমা করো রিনি, রিনি প্লিজ, আমার ভুল হয়ে গেছে রিনি। অনি সম্পূর্ণ পরাস্ত। ক্ষমা করো রিনি, আমি রিনি জ্বলে উঠল না, রাখতে পারি, চেঁচিয়ে উঠল না। ক্ষমা করো। অনির হাত ছাড়িয়েও নিল না, একটা কথাও বলল না। রিনিকে খুব কাছে টেনে এনে অনি ফিসফিস করে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি রিনি, সত্যি বলছি, বিশ্বাস করো। ওসব একটা আমার মনের কথা নয় রিনি। রিনির চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, তাও ভেঙে ভেঙে বলল, কাল যদি ঘরটা পরিষ্কার করে ফেলি, হয়তো মালা বৌদির মতো ঘর সাজাতে কোনোদিনই পারবো না আমি। তবু ঢোক গিলে বলল, তবু তোমার হারানো কবিতা তিনটে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। অনি রিনির চুলের মধ্যে মুখ ডুবিয়ে প্রতিবাদের সুরে একটানা বলে গেল, না না না, তুমি তোমাকে সব কিছু করতে হবে না। কিন্তু কিছুতেই বলতে পারলো না আজই অফিসের ড্রয়ারে কবিতা তিনটে খুঁজে পেয়েছে অনি। বেশ অনেক রাত হয়েছে, কিন্তু অনি রিনিদের ঘরে তখন সকালের ঝলমলে রোদ্দুর। রিনি হাসতে হাসতে চোখ পাকিয়ে বলল, জানো, আমি কিন্তু চলে যাব ঠিক করেছিলাম। তোমার ঘর বাড়িতে তুমি একাই থাকতে। আমার ঘর বাড়ি? এতদিনে তুমি এই বুঝলে রিনি? শোনো তাহলে, চমনমে ইকতালিতে রচবু সে বাত বনতি হ্যায়, হমি হম হ্যায় তো ক্যা হম হ্যায়, তুমি তুম হো তো ক্যা তুম হো। মানে? মানে এটাই হচ্ছে, বাগানে যে ফুল ফোটে রং আর সুরভির মিলনেই তার সার্থকতা, তেমনি আমাদের দুজনের মিলনই আমাদের জীবনের পূর্ণতা। একা আমি তো অসম্পূর্ণ, আর একা তুমিও নেহাত মূল্যহীনা। বুঝলে ডার্লিং? রিনির মুখের হাসি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল। অনি প্রাণ খুলে গলা ছেড়ে গান গেয়ে উঠল, অবশ্যই বেসুরে। সেই সময় সামনের ফ্ল্যাটের মালা বৌদি দামি নাইটি পরে নীলাভ বাতি জেলে স্বপ্নের ঘরে একা একা শুয়েছিলেন। ধীমান এখনো ফেরেনি। আচার্যার পার্টি বোধ হয় এখনো শেষ হয়নি। তার নিজেরও পার্টিতে যাবার কথা ছিল, কিন্তু ওই মিস বাসুকে সহ্য করতে পারে না মালা। তাছাড়া চঞ্চলের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা করার কথা ছিল,
সেটাও ধীমানকে জানানো যায় না। হঠাৎ অনির বিমক্কার সুরে গানের আওয়াজ শুনতে পেয়ে হেসে ফেললেন মালা। ওই পাগলা ছেলে মেয়ে দুটোকে তার বড় ভালো লাগে। একটু পরে বিছানা থেকে উঠে পায়ে স্লিপার গলিয়ে পায়চারি করতে থাকলেন। না, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। দেরাদুন থেকে কমলকে আনিয়ে কিছুদিন কাছে রাখতে হবে। ধীমান অবশ্য আপত্তি করবে, তার এখন সিঁড়িতে ওঠার ধাপে পা। এই সময় ছেলে বাড়িতে থাকা মানেই বিশ্রী একরাশ কর্তব্যের জালে জড়িয়ে পড়া। সে মোটেই পছন্দ করবে না। চমৎকার সাজানো গোছানো ঘরখানায় হাঁফ ধরে এলো মালা বৌদি। ঘরের ঠিক মাঝখানে কোমর জড়িয়ে দাঁড়িয়ে অনি আর রিনি গান গাইছিল। গানের তালে তালে দুজনে নাচছিল দুলে দুলে। হঠাৎ অনির পায়ের ধাক্কায় মাটিতে পড়ে থাকা একটা কাপ ছিটকে ঘরের ওপ্রান্তে গড়িয়ে গেল। বাসি চা চলকে পড়ে মেঝের খানিকটা জায়গা অপরিষ্কার হয়ে গেল। রিনি নিচু হয়ে পরিষ্কার করতে যাচ্ছিল। অনি ওকে টেনে তুলে ধরল, বলল, আজ নয়, কাল থেকে। তার মানে তোমায় আমায় হ্যাঁ, আবার কাল? তুমি পথে চেনো, পাশে আছি যে, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আমাদের জীবনের এই পথ চলার রাস্তায় সবসময় সব কিছুই কি এত সাজানো গোছানো থাকে? যে সমস্ত জায়গায় খুব নিখুঁত সাজানো, সেখানেই কিছু ফাঁক থেকে যায়। আর যেখানে একটু অগোছালো, সেখানেই তো থেকে যায় আমাদের জীবনের আসল স্বপ্ন। তো কেমন লাগলো আমাদের আজকের এই 35তম আড্ডা? আমাদের আজকের গল্প বিনোদা রায়চৌধুরীর লেখা অগোছালো। তো আজকের এই আড্ডায় আমাদের সাথে ছিল অনির চরিত্রে অর্পণ, মালা বৌদির চরিত্রে শম্পা, গল্প পাঠে সূত্রধারে এবং রিনি চরিত্রে আমি মিলি। আমাদের পোস্টার ডিজাইনিং করেছে পুনর্জিৎ। এছাড়া আমাদের এডিটিং ও সাউন্ড ইফেক্টসে অর্পণ ও পুনর্জিৎ। আমাদের থিম সং করেছে সৌম্য ও তার টিম। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হোক গল্প, হোক প্রেমের কথা, আসো একসাথে ময় কাটাই বেলা। আজ একসাথে যদি মন করে, তাহলে নিয়ে নিও আমায় সাথে। হবে থ্রিল আর সাসপেন্স, কিছুটা রোম্যান্টিক, হবে হরর কিংবা হবে কমেডি। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা। আমাদের ডিরেক্টর জয়েন করেছে বন্ধুগণ আমাদের সাথে। আমাদের রাত্রিবেলায় যেহেতু আমি রেকর্ড করি, আমাকে রাত্রিবেলায় ডিরেক্ট করে অন্ধকার ফোনের পেছন দিক থেকে দুটো চোখ এরকম জল জল করছে। ইনি হচ্ছে আমাদের ডিরেক্টর, সম্পাদনা করছেন আমাদের আজকের গল্প। গল্পের নাম হচ্ছে অগোছালো, মিলি চ্যাটার্জি। এই ভুলভাল বলে ফেলছেন। বিনতা রায়চৌধুরীর। বিনতা রায়চৌধুরী। বিনতা
বিনতা রায়চৌধুরীর অগোছালো আমাদের আজকে রেকর্ডিং হচ্ছে, কালকে পাবলিশ হবে।